stench, the same one in England, battling with the secrets of kings, queens, commoners, plebeians. Brooks, beautiful Brooks. Beautiful. নমস্কার, ইটিভি ভারতের সকলকে স্বাগত। সঙ্গে আমি রয়েছি অনামিকা। আজকে চলে এসেছি উত্তরায়ণের পক্ষ থেকে একটা নাট্য উৎসবে, যেখানে আমার সামনে উপস্থিত আছে দেবশঙ্কর হালদার। অনেক ধন্যবাদ ইটিভি ভারতের পক্ষ থেকে। ধন্যবাদ। আমিও অনেক দিন পর মুখিয়ে আছি হায়দ্রাবাদে অভিনয় করব। এখানে অভিনয় করতে আমার খুব ভালো লাগে। আর ইটিভির সঙ্গেও সম্পর্ক অনেক দিনের। একসময় ইটিভির হয়ে অনেক ছোট ছোট ছবি করেছি, যেগুলো একসময় হতো। তাছাড়া এখানে রামোজি ফিল্ম সিটিতে এসে ইটিভির হয়ে অনেক কাজ করেছি, তাই ইটিভির হয়ে কথা বলতে ভালো লাগছে। থ্যাংক ইউ। দিনের পর দিন মঞ্চ অভিনয়, তারপরে শুটিং, এই ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় কিভাবে বের করেন? নিজের সময় তো আলাদা করে কিছু হয় না, যে আমার অভিনয় বা আমার নাটক, শুটিং, এটাই তো নিজের সময়। আমার যা অস্তিত্ব বা আমি যেটা ভালোবাসি, যে কাজটা করি, সেই কাজটার মধ্যে থাকাই তো নিজের সময় কাটানো। কিন্তু এই কাজটা থেকে যদি কেউ আমাকে নির্বাসন দিয়ে দিত, তাহলে তার নিজের সময় বলে কিছু থাকতো না। অতএব যে কাজটা করি, যে আনন্দটা পাই, সেটাই নিজের সময়। আমি এর থেকে বেরিয়ে আলাদা করে কিছু কখনো করবার চেষ্টা করিনি। এমনি ঘর কন্যা করা, সংসার করা, বাড়িতে থাকা, বউয়ের সঙ্গে খুনসুটি করা, ছেলেকে দেখভাল করা, এগুলো তো করেছি জীবনে। কম করেছি হয়তো 8-5 জনের থেকে। কিন্তু আমার মনে হয় যে এই সমস্তর মধ্যে আর্টিস্ট হিসেবে, একজন শিল্পী হিসেবে আমি যখন এই সময়টাকে নিয়ে ঘুরি, ওটাই আমার নিজের সময়। 4 দশকেরও বেশি সময় ধরে কিন্তু সাজঘর যেন আপনার দ্বিতীয় বাড়ি। সেই সাজঘর আপনাকে জীবন সম্পর্কে কতটা বড় শিক্ষা দিয়েছে? আমি তো সাজঘর নিয়ে লম্বা দুটো লেখাও লিখেছি। একটা খুবই আমার সাজঘরে, এই যেমন এই যেখানটা দাঁড়িয়ে দিচ্ছি, এটাও একটা তো সাজঘর। তো সাজঘর হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা আমাদের নিজস্ব যা কিছু অহংকার, লোভ, হিংসে, আকাঙ্ক্ষা, এগুলোকে ছেড়ে অন্য একটা জামা পরি, যার মধ্যেও হয়তো অনেক রকম আবেগের প্রকাশ থাকবে। কিন্তু এই যে নিজের চাহিদাটাকে ছেড়ে অন্যের চাহিদার মধ্যে নিজেকে সমর্পণ করা, সেইটা শুরু হয় এই সাজঘর থেকে। এবং সেই সাজঘর থেকে একটু পরেই যখন মঞ্চে যাব, তখন আবার সেই লোকটা হয়ে সেখানে পাখা মেলব। তো আমার বলবার কথা যেটা, যে সাজঘর আমাদের দ্বিতীয় বাড়ি তো বটেই, তারই সঙ্গে এমন একটা বাড়ি যে নিজের অস্তিত্বের সঙ্গে আর একটা মানুষের অস্তিত্বকে জুড়ে দিয়ে আমাকে আর একটু বেটার মানুষ করে। আচ্ছা, এখানে এসেছেন মঞ্চ অভিনয়ের জন্য, তো সেখানে মঞ্চে ওঠার ঠিক আগে কোনো নির্দিষ্ট রুটিন বা ব্যক্তিগত কোনো রিচুয়াল কি মেনে চলেন? অবশ্যই মেনে চলি, সেটা তো বাইরে বলা যায় না, বলবো না। কিন্তু আজকে সেই রিচুয়াল থেকে আমাকে বার করে এনে টিভি এখন ইন্টারভিউ নিচ্ছে, তো আমার রিচুয়ালে কম পড়বে আজকে, কিন্তু কিছু করার নেই। কিন্তু প্রত্যেকেরই নিজস্ব কিছু কনসেন্ট্রেশনের প্রসেস থাকে, তো সেইগুলোর মধ্যে একটু পরেই ঢুকে যাও। আপনার কিন্তু শৈশব জীবন কেটেছে উত্তর কলকাতায়, তো সেখানে দাঁড়িয়ে বা আজকের যদি কলকাতার মধ্যে যদি কোনো পার্থক্য যদি অনুভব করেন? না, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার মধ্যে বরাবরই একটা পার্থক্য ছিল, এখনও আছে এবং থেকে যাবে। উত্তর কলকাতায় আমি বড় হয়েছি, থাকি এখনও। যদিও আমার দক্ষিণ কলকাতায় একটা ব্যবস্থা এখন আছে, আমি সেখানেও থাকি মাঝে মাঝে। কিন্তু আমি মূলত নিজেকে উত্তর কলকাতার লোক বলেই মনে করি। কিন্তু উত্তর কলকাতায় একটু বাড়িগুলো গায়ে গা লাগানো, শঙ্খ ঘোষের লাইন দাঁড় করলে বলা যায়, ওই আছে না যে আয় সবে বেঁধে বেঁধে থাকি, এখানে মানুষজন একটু বেশি বেঁধে বেঁধে থাকে বলে মনে হয়। তাই বলে যে দক্ষিণ কলকাতা খুব খারাপ বলছি বা ওখানে লোকজন এরকম আত্মীয়তা নেই, এরকম নয়। কিন্তু উত্তর কলকাতার চেহারা চরিত্রের মধ্যে এমন একটা গন্ধ আছে, যে গন্ধটা আমার নাকে লেগে রয়েছে, আমার সারা শরীরে সেই গন্ধ আমি পাই। এমন কোনো শৈশবের স্মৃতি, মানুষের জায়গা আছে যেখানে আপনাকে এখনও একটা নস্টালজিক করে তোলে, কোনো স্মৃতি? আমার শৈশব এমন স্মৃতি, ও তো সর্বক্ষণই নস্টালজিক করে। আমার সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে, আমার বাবা অভিনেতা ছিলেন, যাত্রায় অভিনয় করতেন। আমি ছোটোবেলায় বাবার সঙ্গে যাত্রা দেখতে যেতাম। বাবা অভিনয় করছেন মঞ্চের ওপর, স্টেজের ওপর, কনসার্টের পাশে বসে আমি সেই অভিনয় দেখছি। আরও বড় বড় অভিনেতারা করছেন, হাজার হাজার দর্শক। ওই স্মৃতি তো ভুলবার নয়। ওটা সারাক্ষণ চোখ বন্ধ করে মনে করতে চাইলেই ওটা দেখতে পাই।
আপনি হ্যাপি প্যারেন্টস ডের মতো সঞ্চালনা করেছেন একটা রিয়ালিটি শো, সেখানে অসংখ্য মানুষের জীবনের গল্প শুনেছেন। তো সেই অভিজ্ঞতা কি একজন মানুষ হিসাবে কোনো জায়গায় বদলে গিয়েছে কি কোনো? প্রতিটি কাজই আমাদের ভেতর থেকে বদলাতে বদল একটা আনে। সেখানে এই যে এই মুহূর্তে যে ইন্টারভিউটা দিচ্ছি, এখানে যে প্রশ্নগুলো আসছে তার মধ্যে যেটা তীক্ষ্ণ অথবা যেটা আমাকে ভাবাচ্ছে, সেটা আমাকে ভেতরে ভেতরে খানিকটা বদল ঘটাচ্ছে। আমার মনে হয় যে কোনো অনুষ্ঠান, বিশেষ করে ওই হ্যাপি প্যারেন্টস ডের মতো অনুষ্ঠান, তার সঞ্চালনা করা, ওগুলো ঠিক সহজ কাজ নয়। এই জন্যই যে মানুষের সঙ্গে কথা বলে তার ভেতরকার দুঃখ কষ্টকে, আনন্দকে জাগ্রত করা, সেটা করতে গেলে নিজেকেও কাঁদতে হয়, নিজেকেও রাখতে হয়, নিজেকেও দুঃখ পেতে হয়। তাই একটু বদল তো ভেতরে হয়, এবং সেই বদলটা ভালোর দিকেই যায়। আপনার জীবনে থিয়েটার কি দিয়েছে? মানে এমন কোনো বিষয় আছে যে থিয়েটার, বা বলতে পারেন যে থিয়েটার থেকে ভালোবাসা জীবনের অনেক অপূর্ণতাকে না পাওয়াকেও মুছে দেয়? থিয়েটার কি দেয়নি আমি তাই ভাববার চেষ্টা করি। সবই দিয়েছে থিয়েটার, মানে আমার সব কিছুর প্রাপ্তির মধ্যেই থিয়েটার রয়েছে। অতএব আমি কোনোদিন থিয়েটারকে কিছু চাইনি, সত্যি কথা বলতে, কি যে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, সেটা দিতে হবে। চাইনি বলেই বোধহয় দুহাত ভরে সে আমাকে দিয়েছে। তাই আমার কোনো লিস্ট নেই, কোনো স্টক মেলানোর ব্যাপার নেই। অতএব আমার মনে হয় যা থিয়েটার দিয়েছে তা এত অতিরিক্ত, তাকে রাখবার আমার জায়গা নেই, সিন্ধুকও নেই। হ্যাঁ, তো আমার উপচে পড়েছে। থিয়েটার একটা সময়ে বা এখন এখন যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়া, ওটিটি, এই জিনিসগুলোর কিন্তু চল বেড়েছে, তো সেখানে কি মনে হয়েছে যে আজকের প্রজন্ম অনেকটা হলেও পরিবর্তন হয়েছে? আর আজকে সময় তো পাল্টে গেছে, টেকনোলজি পাল্টেছে, তার ব্যবহার পাল্টেছে। তাই আজকের প্রজন্ম খানিকটা পাল্টাবে, অন্যরকমভাবে বিহেভ করবে, অন্যরকমভাবে চলবে, অন্য প্রযুক্তির ব্যবহারে একটা অন্য ভঙ্গিমা আমাদের সামনে আনবে, সেটাই ঘটছে। আমি ভালো মন্দ বলি না, আমি বলি যে এর ভালোটুকু আমরা গ্রহণ করব, যদি এর মন্দ কিছু থাকে সেই মন্দটাকে ত্যাগ করে আজকের প্রজন্ম নিশ্চয়ই এর ভালোটা খুঁজে নেবে, এরকম বিশ্বাস হয় আমার। আপনি একজন অভিনেতা, তো সেখানে কি মনে হয় যে অভিনেতা হওয়ার আগে একটা ভালো মানুষ হওয়া প্রয়োজন? কারণ আপনাকে অনেক চরিত্রে, অনেক বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়। এটা শুধু অভিনেতা কেন, একজন ভালো সংসারী কেউ কিছু একটা করতে, মানে মানুষ হতে গেলেও তাকে ভালো মানুষ কোট আনকোট হতে হয়। ভালো মানুষের সংজ্ঞাটা কি, সেটা তো যে যার মতো করে নির্ধারণ করবেন। কিন্তু অভিনেতাকে সত্যিই একজন ভালো মানুষ বলতে সংবেদনশীল মানুষ। ভালো মানে তিনি খুব সাধু পুরুষ এরকম আমি বলছি না, সংবেদনশীল মানুষ, যিনি কালো রঙকে কালো বলবেন, সাদা রঙকে সাদা বলবেন, দুঃখ দেখলে তার ভেতরে একটা আন্দোলন হবে, হ্যাঁ, আনন্দ দেখলে তার ভেতরে তোলপাড় হবে। মানে যিনি যিনি রিয়্যাক্ট করতে পারেন, যার ইনস্টিংক্ট বা যার প্রবৃত্তিগুলো জাগ্রত আছে। একজন অভিনেতার কাছে শারীরিক ও মানসিক জিনিস কতটা গুরুত্বপূর্ণ? খুবই দুটোই খুব গুরুত্বপূর্ণ। একজন অভিনেতাকে বলা হতো, মানে গ্রিক দার্শনিক বলেছেন যে একজন অভিনেতা হচ্ছেন অ্যাথলেট ফিলোসফার, মানে একই সঙ্গে যে ডিগবাজি খেতে পারে এবং চিন্তা করতে পারে, অর্থাৎ বুদ্ধি এবং শরীর, মাথা, হৃদয় এবং হাত পা, এই সমস্ত কিছু যার একই সঙ্গে চলে, সেই ভালো অভিনেতা। একজন অভিনেতার কাছে শারীরিক ও মানসিক ভাবে ফিট থাকার মন্ত্রটা কি হতে পারে? মন্ত্র কিছু নেই, কতগুলো উপায় আছে, সেগুলোর মধ্যে দিয়ে হাঁটলে আমার ধারণা সেটাই মন্ত্র। সেটা ওই একটা ডিসিপ্লিন, মিনিমাম একটা ডিসিপ্লিন রাখা, আর যে কাজটার জন্য যা প্রয়োজন সেজন্য প্রস্তুত হয়ে তার জন্য খাটনি করা, এইটুকুই। যদি বলি অভিনয়ের বাইরে ব্যক্তিগত যে লাইফস্টাইল কিভাবে মেনটেন করতে, মানে অনেকে ঘুরতে পছন্দ করেন, বা ব্যক্তিগতভাবে সময় কিভাবে কাটাতে পছন্দ করেন? আমার কিছু ব্যক্তিগত বলে সত্যিই নেই, আমি মানে ভাবিও নি কোনো দিন, যা মনে আসে তাই করি, এবং সময় যেভাবে আমাকে হাতছানি দেয় সেইভাবেই আমি সময় কাটাই। কখনো খেলা দেখি, কখনো গান শুনি, কখনো থিয়েটার দেখি, সিনেমা দেখি, কখনো কিছুই করি না, ঘাপটি মেরে ঘুমিয়ে থাকি, কখনো সেই সুযোগ কম পাই যদিও, কিন্তু ওরকম কোনো আমার লিস্ট করা নেই যে এটা হলেই ভালো সময়টা কাটবে। সময় যেরমভাবে আমাকে নিয়ে যায় আমি সেরমভাবে চলি।